সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট সহকারী পরিচালক পদের যে পরীক্ষা হয়ে গেল তার এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে। যে পরীক্ষাটি গত 18 ডিসেম্বর 2020 তারিখে হয়ে গেছে। তো এখানে হচ্ছে মোট 30টি প্রশ্ন ছিল। 30টি প্রশ্নের মধ্যে বাংলা 9টি, ইংরেজি 9টি এবং হচ্ছে গণিত ছিল, সাথে হচ্ছে কিছু সাধারণ জ্ঞান ছিল। তো আমরা সবগুলো সমাধান করব এবং গণিতগুলো বিস্তারিত ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো যারা এখন পর্যন্ত প্রশ্ন সমাধানটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো দেখেননি তারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলা ছিল, কোন বানানটি শুদ্ধ? এটা কুজ্ঝ টিকা বানান। যুগ সন্ধিগণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। কাজটা ভালো দেখায় না, এটা কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? 4টা অপশন ছিল, সেখানে তদ্ধিত প্রত্যয় হবে ছাপা যোগ খানা, ছাপাখানা। প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের বাক্য? এটা সাধারণ অতীতকালের। 6 নম্বর প্রশ্ন ছিল মৌলিক শব্দ কোনটি? এখানে 4টে অপশন ছিল, যার মধ্যে মৌলিক শব্দ হবে গোলাপ। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? ব্যাখ্যা ওষুধ কোন কারকে কোন বিভক্তি? এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত পদ কোনটি? আঁকড়া, অবেলা, অপমান না হচ্ছে অতিশয়, আতিশয়। এটা হবে হচ্ছে অবেলা, উপসর্গ যোগে। 9 নম্বর প্রশ্ন ছিল কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? প্রযোজক ক্রিয়া মানে একজন আরেককে কাজটি আরেকজনকে দিয়ে করাবে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব ইংলিশে। তোমার পরিশ্রমের ফল ফলেছে, মাথা ঝিমঝিম করছে, শিশুটি কাঁদে, মা শিশুটিকে হাসান। মানে মা শিশুটিকে হাসাচ্ছে, এখানে মা হচ্ছে প্রযোজক আর শিশুটি হচ্ছে প্রযোজ্য। মানে কাজটা কিন্তু মূল কাজটা করছে শিশুটি, আর মা হচ্ছে তাকে কাজে হেল্প করতেছে আর কি। এবার আমরা ইংলিশে চলে যাব। ইংলিশ প্রথমে 10 নম্বর যে ইংলিশে ছিল সেটা বলছে জাভেদ ট্রুলি ওয়ান্টেড টু সার্ভ ইন আ পজিশন নো ওয়ান এলস ওয়ান্টেড। মানে এই কথাটা আমরা আগে বুঝি, যেহেতু এটা ভোকাবুলারি বেসড হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, সেহেতু আমাদের সেন্টেন্সটা বোঝাটা জরুরি। জাভেদ ট্রুলি ওয়ান্টেড টু সার্ভ ইন দ্য পজিশন, মানে জাভেদ সেই পজিশনটে কাজ করতে চাচ্ছে যেখানে নো ওয়ান এলস ওয়ান্টেড, মানে কেউ সেটা কাজ করতে চাচ্ছে না। হিজ এনথুজিয়াজম ওয়াজ, মানে তার আগ্রহটা ছিল আসলে কেমন, মানে এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা এই সেন্টেন্সের সাথে মানায় আর কি। তো প্রথমে এ নাম্বার বলছে কাউন্টারফিট মানে নকল, নেগেটেড মানে নেতিবাচক, কনভলটেড মানে জটিল, সিনসিয়ার মানে হচ্ছে তার প্রতি আসলে, সিনসিয়ার মানে যেটাকে বলে ডেডিকেট মানে উৎসর্গকৃত। তাহলে তার কাজের প্রতি তার আগ্রহটা ছিল খুবই মানে সিনসিয়ার আর কি, এই জন্য সে সেই পজিশনে কাজ করতে যাচ্ছিল। সুতরাং ডি নাম্বারটা এখানে ম্যাচ করবে। 11 নম্বর প্রশ্নে বলছে অ্যাজ দ্য ডে ওর অন উইথ লিটিল প্রোগ্রেস ইন এভিডেন্স, মানে বিষয়টা হচ্ছে দিনটা সামান্য অগ্রগতিতে চলে গেল, মানে সারাদিন কাজ করে অগ্রগতিটা হয়েছে সামান্যই। জেনি এনার্জি বিগ্যান টু, মানে জেনির এনার্জিটা তাহলে কি হচ্ছিল, আস্তে আস্তে ডিসঅ্যাসেম্বল হচ্ছিল, মানে আলাদা হয়ে যাচ্ছিল। ওয়েন না প্রলিফারেট, প্রলিফারেট মানে বৃদ্ধি পাচ্ছিল, না মিটিগেট মানে কমে আসছিল। ওয়ান মানে হচ্ছে কমে আসা, মিটিগেট মানে কমে আসা। মিটিগেট অর্থ ব্যথা কমে আসা, আর ওয়ান মানে হচ্ছে তার এনার্জিটা আস্তে আস্তে কমে আসা। তাহলে তার এনার্জিটা কমে আসছিল। আচ্ছা, 12 নম্বর যে প্রশ্ন ছিল সেটা বলছে আফটার এ মান্থ অফ সার্ভাইভাল ট্রেনিং ইন দ্য ওয়াইল্ডারনেস, মানে হচ্ছে বনের ভিতরে তাদের সার্ভাইভাল ট্রেনিং ছিল 1 মাসের। সেখান থেকে আসার পরে দ্য স্কাউট বিকাম কোয়াইট, কি হয়েছে সেখান থেকে আসার পরে? স্কাউটের দলটা হচ্ছে কি লুসিড মানে অনেক স্বচ্ছ হয়েছে, হচ্ছে পুটিফ্রেড মানে বিকৃত হয়েছে, না অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক হয়েছে, না অডিয়াস মানে জঘন্য হয়েছে? অবশ্যই এটা অ্যালার্ট হয়েছে তারা। আচ্ছা, 13 নম্বর হচ্ছে বিং এবল টু অ্যাফোর্ড দিস লাক্সারি কার উইল ড্যাশ গেটিং টু বেটার পেইং জব, মানে তুমি যদি এই গাড়িটা কিনতে সমর্থ হতে হলে তার কি করতে হবে? তার একটা ভালো জব মানে পেতে হবে আর কি, জব দরকার। তাহলে 4টার ভিতরে আমরা যদি অপশন নিয়ে করি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের নেসেসিয়েট মানে প্রয়োজনীয়,
আর হচ্ছে রেটেরেট মানে হচ্ছে পুনরাবৃত্তি, তার মানে একটা ভালো জব প্রয়োজন, সুতরাং এটা হবে নেসেসিয়েট। আচ্ছা, 14 নম্বর বলছে হি উইল বি অ্যারাইভিং কোয়াইট লেট, সো বাই দ্য টাইম হি কামস দ্য প্লে উড হ্যাভ বিগান, উড বিগান না উইল হ্যাভ বিগান না হচ্ছে উইল বিগান। এখানে বিষয়টা হচ্ছে বাই দ্য টাইম যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে 11 নম্বর টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স হয়, সুতরাং এখানে উইল হ্যাভ বিগান হবে। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ দ্য কোর্সিভ জেন্টেল, কোর্সিভ হচ্ছে বল প্রয়োগ করা, জেন্টেল মানে হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যেটা ভদ্রভাবে। সিনোনিম হচ্ছে অল্ট্রুইস্টিক, এর সিনোনিমটা কি হবে? অল্ট্রুইস্টিক মানে পরোপকার, বেনেভোলেন্ট মানে পরোপকার। কারেক্ট স্পেলিং ছিল অ্যাকোয়ান্টেন্স। আচ্ছা, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য ওয়ার্ডস ফ্রম ফলোইং, মানে সিম্ফনি ক্যাকোফনি। সিম্ফনি মানে হচ্ছে সুমধুর, আর ক্যাকোফনি মানে হচ্ছে শ্রুতিকট, যেটা শোনা যায় না, বিরক্তিকর আর কি, মানে সুরের মধ্যে বিরক্তিকর। আমরা দুইটাই কিন্তু মিউজিক রিলেটেড। আচ্ছা, দুইটা মিউজিক রিলেটেড, এদের সম্পর্কে এখানে 4টা অপশন দিয়েছে। লিওনার্দোর সাথে মিউজিক, এটার কোনো সম্পর্ক, লিওনার্দো ছিলেন চিত্রশিল্পী। কালার, প্যালেট, প্যালেট মানে হচ্ছে জাজিম। আচ্ছা, সি নাম্বার হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে শিল্প এবং প্রশংসা। আর ডি নাম্বার ছিল ফ্রেস্কো এবং পেইন্টার। ফ্রেস্কো মানে হচ্ছে ওয়ালের সাথে যে দেওয়াল চিত্র, মানে হচ্ছে ওই রঙের মানে জল রং ব্যবহার করে ওয়ালের সাথে যে দেওয়াল চিত্র করে সেটাকে ফ্রেস্কো বলে। এটার সাথে আমাদের পেইন্টারের যে সম্পর্ক রয়েছে এটা প্রায় এই সিম্ফনি ক্যাকোফনির কাছাকাছি। আচ্ছা, এই অ্যানালজির ব্যাপারটাতে, অ্যানালজির মানে একটা বই আছে সাইফুরস অ্যানালজি, সেখানে এরকম ধরনের অ্যানালজি অনেক আছে এবং এখান থেকে সব অ্যানালজি কমন পড়ে। মানে একটা অ্যানালজির জন্য একটা বই পড়তে ব্যাপারটা তা না, ওখানকার বইটা পড়লে সব অ্যানালজি কমন পাওয়া যায় আর কি। আচ্ছা, এবার আমরা ম্যাথে চলে আসবো। ম্যাথগুলো আমরা একটু ভালোভাবে পড়ে সমাধান করব, খুবই সহজ ম্যাথ, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আছে। আর সুইমিং পুল ইজ ইনিশিয়ালি ফিল্ড উইথ ডেপথ অফ 96 ইঞ্চি, মানে একটা সুইমিং পুলের পানি ছিল 96 ইঞ্চি গভীর। আচ্ছা, আফটার 2 উইকস the depth is decreased to 92.5 ইঞ্চি, মানে হচ্ছে 2 সপ্তাহে 92.5 ইঞ্চিতে চলে আসছে, মানে কমতে কমতে। আচ্ছা, অর্থাৎ 3.5 ইঞ্চি কমে গেছে 2 সপ্তাহে। অ্যাসুমিং দ্য ডেপথ ইজ ডিক্রিসড ইন কনস্ট্যান্ট রেট, মানে ধরে নাও এই রেটেই হচ্ছে কমতে থাকবে। আফটার হাউ মেনি ডেজ দ্য ওয়াটার ডেপথ হ্যাভ রিচেস 93.3/4 ইঞ্চি, মানে এই 93.3/4 ইঞ্চিতে চলে আসবে কতদিন সময়? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে আগে মানে 2 সপ্তাহে কতটুকু কমলো সেটা আগে দেখি। 2 সপ্তাহ মানে 14 দিন। 14 দিনে 96 থেকে 92.5 চলে আসছে, তার মানে 3.5 কমছে। 14 দিনে কমছে 3.5 ইঞ্চি। তাহলে আমরা যদি 28 দিনে তাহলে কত কমবে? 7 ইঞ্চি, বোঝা যাচ্ছে। অর্থাৎ 7 ইঞ্চি কমবে 28 দিনে। 14 দিনে যদি 3.5 ইঞ্চি কমে তাহলে 7 ইঞ্চি 28 দিনে কমবে। তাহলে 28 দিনে 7 ইঞ্চি কমা মানে 1 ইঞ্চি কমতে 4 দিন করে সময় লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 4/1 ইঞ্চি কমতেছে 1 দিনে। এখন আমাদের বের করতে হবে কোনটা, যে 96 থেকে কখন 93.3/4 ইঞ্চিতে, অর্থাৎ চেঞ্জ হবে কতটুকু, 2.1 ইঞ্চি। তাহলে দেখা যাচ্ছে 1 ইঞ্চি করে চেঞ্জ হতে 4 দিন সময় লাগতেছে, তাহলে 2 ইঞ্চি চেঞ্জ হতে 8 দিন সময় লাগবে। আচ্ছা, আর বাদ বাকি থাকলো কত, 1/4। 1/4 ইঞ্চি সময় হতে আর 1 দিন সময় লাগবে, মোট 9 দিন। মানে ব্যাপারটা এরকম, 1 ইঞ্চি 4 দিন, পরের 1 ইঞ্চির জন্য 4 দিন, আর তারপরের হচ্ছে 4/1 ইঞ্চির জন্য 1 দিন। এই মোট হচ্ছে 9 দিন সময় লাগবে মোট। আচ্ছা, এবার 20 নম্বর বলছে ইন দ্য কোঅর্ডিনেট প্লেন লাইন M passes through the origin and has a slope 3 if points 6, y and x, 12 are on the line M, then y minus x equal to কত? মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে এনারা মানে আমাদের একটা সাধারণ ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে y equal to mx plus c। এটা হচ্ছে যে আমাদের সরল রেখার সাধারণ সমীকরণ। এই সমীকরণে এমটাকে বোঝানো হবে স্লোপ বা হচ্ছে বাংলায় বলে ঢাল, আর সিটা হচ্ছে ইন্টারসেপ্ট মানে কতটুকু অংশ কেটে নিয়েছে। এক্স এবং এক্স অক্ষের কতটুকু মানে ওয়াই অক্ষের কতটুকু অংশ কেটে নিয়েছে সেটা সি দ্বারা প্রকাশ করে। যদি কোনো লাইন অরিজিন দিয়ে যায় অর্থাৎ 0 এবং 0 দিয়ে যেটা সেটা দিয়ে যায় তাহলে সেখানে কোনো সি এর মান থাকে না, কারণ সেখানে হচ্ছে কোনো ইন্টারসেপ্ট নাই, মানে ওয়াই অক্ষ থেকে কাটার কিছুই নাই, যেহেতু
আমাদের এটা চলে গেছে হচ্ছে 0 0 দিয়ে। সুতরাং y ইকুয়াল টু 3x হবে। কেন 3x হবে? কারণ c সেখানে নাই, যেহেতু অরিজিন দিয়ে গিয়েছে লাইনটা। আচ্ছা, তাহলে আর m এর মান হচ্ছে 3, মানে m টা হচ্ছে স্লোপ, মানে এখানে বলে দিয়েছে স্লোপ হচ্ছে 3, তাহলে y ইকুয়াল টু 3x। আচ্ছা, এখন বলছে if point 6, y and x, 12 are on the line m, মানে হচ্ছে এই যে লাইনটা y ইকুয়াল টু 3x, এখানে এই 6, y বিন্দুটাও আছে এবং x, 12 বিন্দুটা আছে। তাহলে আমরা এখানে x এর মানটা যদি আমরা 6 বসাই দিই, তাহলে y এর মানটা হচ্ছে 18। আচ্ছা, আবার বলছে x, 12, আবার যদি এখানে আমরা y এর মানটা 12 বসাই দিই, তাহলে x এর মানটা আসছে 4। তাহলে আমাদের y এর মান আসলো 18, x এর মান আসলো 4। এই দুটোর পার্থক্য করলে কত হবে? 14, মানে y মাইনাস x ইকুয়াল টু 14। এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এবার বলছে যে এই অঙ্কটা একটু মানে ক্রিটিক্যালি একটু বোঝার বিষয় আছে। এটা অঙ্ক বড় না, মানে একটু পড়লেই বোঝা যাবে। আর ডেলিভারি কার্ট ওয়েন্ট ফ্রম ক্যান্ডেলফোর্ড টু লার্ক রাইস, মানে ক্যান্ডেলফোর্ড থেকে লার্ক রাইসে গেল একজন ডেলিভারি বয় এবং ব্যাক অ্যাট অন দ্য অ্যাভারেজ স্পিড 2/3 মাইলস পার আওয়ার, মানে হচ্ছে অ্যাভারেজ স্পিড মানে যাওয়া এবং আসার স্পিড মিলে কিন্তু হচ্ছে 2/3 পার মাইলস। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? 2/3 পার মাইলস দ্বারা বোঝাচ্ছে যে 3 ঘন্টায় 2 মাইল যায়, মানে 2/3 মাইলস পার আওয়ার, মানে 2 মাইল যেতে তার 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখন 1 মাইল যেতে নরমালি 1.5 ঘন্টা সময় লাগার কথা, মানে যদি হচ্ছে 3 ঘন্টাতে সে 2 মাইল যায়, তাহলে 1.5 ঘন্টাতে 1 মাইল যাবে, স্বাভাবিক এই হিসাবে যাওয়ার কথা। কিন্তু এখানে আবার বলছে যে ইফ দ্য ডিস্টেন্স ফ্রম ক্যান্ডেলফোর্ড টু লার্ক রাইস ইজ 1 মাইল, মানে ওখানে যাওয়ার মানে ওই মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে 1 মাইল, ভালো কথা। অ্যান্ড দ্য ট্রিপ ব্যাক টুক হাফ অ্যাজ মাচ টাইম অ্যাজ ট্রিপ দেয়ার, মানে বলছে যে ফিরে আসতে হচ্ছে আমাদের যাওয়ার সময় যে সময় লাগে, ফিরে আসতে তার অর্ধেক সময় লাগে। মানে যেতে যতটুকু টাইম লাগে ওখানে, তার ফিরে আসতে তার অর্ধেক টাইম আমাদের হচ্ছে প্রয়োজন হয়। আচ্ছা, ভালো কথা। এইটাই আমাদের কনসেপ্ট এখানে কিন্তু, মানে হচ্ছে যে 3 মানে ঘন্টায় সে 3 ঘন্টায় 2 মাইল যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যাওয়ার সময় যে সময় লাগবে, আসার সময় তার আমাদের হচ্ছে মানে ব্যাক করতে অর্ধেক সময় লাগবে। এখন আমাদের জানতে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ডেলিভারি কার্ট অন দ্য রাইস ওয়ে টু লার্ক রাইস, মানে লার্ক রাইস যাওয়ার সময়ে তার স্পিডটা কত ছিল, এভারেজ স্পিডটা যাওয়ার সময় কত ছিল, মানে আসার সময় না কিন্তু, মানে যেহেতু সে টু লার্ক রাইস বলছে। আচ্ছা, আমরা এখন একটা সহজ কথা এখানে চিন্তা করব যে তাহলে আসার যাওয়ার সময় ডিস্টেন্স ছিল 1 মাইল, একেবারে মানে যেহেতু মাঝখানে ডিস্টেন্স 1 মাইল, এখন সে 3 ঘন্টায় যায় 2 মাইল। আচ্ছা, তার মানে হচ্ছে 3 ঘন্টায় 2 মাইল গেলে যাওয়ার সময় 1 গুণ সময় লাগে, আসার সময় 2 গুণ সময় লাগে। তার মানে হচ্ছে যাইতে তার 2 ঘন্টা লাগে, আসতে তার হচ্ছে 1 ঘন্টা লাগে। এটাই বোঝা যাচ্ছে, মানে ঘন্টায় যদি সে 3 মাইল বেগে যায়, তাহলে যাইতে 2 ঘন্টা লাগবে, আসতে 1 ঘন্টা লাগবে, এই রেটে চলে সে। আচ্ছা, তাহলে এখন আমাদের সে যাওয়ার সময় তার 2 ঘন্টা সময় লাগছে, বোঝা যাচ্ছে। 2 ঘন্টা যদি সময় লাগে আর 1 মাইল যেতে, তাহলে প্রতি স্পিডটা কত হবে? 1 মাইল যেতে 2 ঘন্টা সময়, তার মানে ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করব, তাহলে হাফ মাইল প্রতি ঘন্টায় তার স্পিড। আচ্ছা, এবার 22 নম্বর বলছে দ্য এভারেজ অফ সেভারাল এক্সাম স্কোর ইজ 80, মানে কিছু পরীক্ষার স্কোর ছিল 80, এভারেজ স্কোর। ওয়ান মেকআপ এক্সাম ইজ গিভেন, আর একটা মেকআপ এক্সাম দিয়েছে, মানে আরেকটা এক্সাম দিয়েছে, ইনক্লুডেড উইথ দ্য আদার স্কোরস এন্ড দ্য নিউ এভারেজ ইজ 84, মানে হচ্ছে এই নতুন এক্সাম সহ তার এভারেজ আসছে 84। ইফ দ্য স্কোর ইন দ্য মেকআপ এক্সাম 92, মেকআপ এক্সামে সে পেয়েছে 92 মার্ক, হাউ মেনি টোটাল এক্সাম আর গিভেন, মানে সে কতটা এক্সাম দিয়েছে, আমি ধরে নিলাম সে এক্সট্রা এক্সাম দিয়েছে, তাহলে 80-র সাথে এক্স গুণ করলে আমরা টোটাল মার্কটা পাবো, এবং তার সাথে 92 যোগ করলে মেকআপ এক্সামের সহ মার্ক পাবো। সেইটাকে আমরা আগে যতগুলো পরীক্ষা দিয়েছে মানে এক্সট্রা, এবং পরে আরেকটা বেশি পরীক্ষা দিলে এই দুটা দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পেয়ে যাব। তাহলে সেই এভারেজটা কত? 84।
তার মানে 80 into x plus 92 divided by x plus 1 equal to 84। তাহলে এখান থেকে আমরা x এর মান ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1। তার মানে হচ্ছে সেই মেকআপ এক্সাম দেওয়ার আগে একটা মাত্র এক্সাম দিয়েছে। এখন বলছে টোটাল এক্সাম কয়টা তার, তাহলে মেকআপ এক্সাম সহ তার এক্সাম হবে 2টা। আচ্ছা, এবার 23 নম্বরে বলছে a is equal to 3a plus 28.6। এইটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশন ফলো করে a pediatrician uses the model above to estimate the height age of a boy। মানে একটা বাচ্চার হাইট অনুমান করার জন্য এই ইকুয়েশনটা সে ব্যবহার করে। ইন ইনচিস ইন ট্রামা বয় এজ এ, মানে এখানে এটা হচ্ছে ইকুয়েশনের মধ্যে এটা হচ্ছে বাচ্চার বয়স। ইন ইয়ার্স বিটুইন এজ অফ 2 and 5, মানে 2 থেকে 5 বছর এজের ভিতরে। বেসড অন দ্য মডেল, এই মডেলের ভিত্তিতে হোয়াট ইজ দ্য এস্টিমেটেড ইনক্রিজ ইন ইনচিস অফ বয়েজ হাইট ইচ ইয়ার। প্রত্যেক বছরে বয়েজের হাইটের ইনক্রিজটা কতটুকু হবে। এখানে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা a is equal to 3a plus 28.6। এখানে আমরা একটু সহজভাবে মানে বোঝার চেষ্টা করি যে এইচটা হচ্ছে হাইট, যেটা নির্ভর করবে a এর উপরে। অর্থাৎ a এর মান যদি 1 হয় বা 2 হয় বা 3 হয় 4 হয় 5 হয়, এইচ এর মানটা চেঞ্জ হতে থাকবে। তাহলে যেহেতু 3 গুণ অবস্থায় আছে এবং 28.6 হচ্ছে একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, সেহেতু অবশ্যই এইচ এর মানটা নির্ভর করবে এর উপরে এবং সেটা প্রত্যেকবারই 3 করে বাড়বে। বোঝাই যাচ্ছে কিরকম, আমরা একটু বসাই দেখি যে এর মান যদি 2 হয় তাহলে এইচ এর মান হবে 34.6, এর মান যদি 3 হয় তাহলে এটা হবে 37.6, 4 হলে এটা হবে 40.6, 5 হলে হবে হচ্ছে 43.6। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হচ্ছে অনলি 3 করে বাড়বে, মানে 3টাই এখানে হচ্ছে আমাদের সহগ হিসাবে কাজ করতেছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3। আর 24 নম্বর বলছে টেলিভিশন উইথ আ প্রাইস $300 is to be purchased with an initial payment of $60 and weekly payments $30. Which of the following equation can be used to find the number of weekly payments W required to complete the purchase assuming there are no taxes or fees। মানে কোনো ট্যাক্স ফি কিছু দেওয়া হয়নি, একটা টিভি কিনেছে সে 300 টাকা দিয়ে, সে প্রথমে $60 দিবে আর পরে হচ্ছে $30 করে কিস্তিতে পরিশোধ করবে। যদি সপ্তাহের সংখ্যা ডাব্লু হয় তাহলে কোন ইকুয়েশন দিয়ে, 4টা ইকুয়েশন দেওয়া আছে, কোন ইকুয়েশন দিয়ে আসলে বোঝা যাবে যে সঠিক মানে তার টাকাটা পরিশোধ হয়েছে। আমরা সহজ কথায় বুঝতে পারবো যে তার 60 টাকা প্রথমে দিল, বাকি থাকলো যে টাকাটা সেটা 30টা কিস্তিতে দিবে। তাহলে 30 ইন্টু ডাব্লিউ, তাহলে 30টা কিস্তি প্লাস 60 টাকা টোটাল মিলে 300 টাকা হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 300 ইন্টু 30 ডাব্লিউ প্লাস 60। আচ্ছা, এবার হচ্ছে আমাদের জেনারেল নলেজ ছিল কিছু। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি কনজাম্পশন পার ক্যাপিটা ইন দ্য ওয়ার্ল্ড? এটা হবে আইসল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টু বি কনসিডার্ড রিনিউয়েবল এনার্জি? মানে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি 9 কোনটি, 4টি অপশনের মধ্যে ন্যাচারাল গ্যাসটা নবায়নযোগ্য না। আচ্ছা, 27 নম্বর ছিল হু ইজ দ্য অথর অফ বুক প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা? আইজাক নিউটন। এটার লেখক। হু ওন দ্য ইউএস ওপেন 2020 ম্যান সিঙ্গেল টাইটেল? ডমিনিক থেইম। আর 29 নম্বর ছিল হু ওয়ান দ্য নোবেল প্রাইজ 2020 ইন লিটারেচার? লুইস গ্লুইক। and what is the name of currency of লাটভিয়া? লাটভিয়ার মুদ্রার নাম কি? এটা হবে ইউরো। লাটভিয়া ইউরোতে মানে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নে, তাই এটা মুদ্রার নাম ইউরো হিসাবে গ্রহণ করেছে। আচ্ছা, এই ছিল আজকের আমাদের প্রশ্ন সমাধান এর বিষয়। যাই হোক, কোনো বিষয়ে যদি সমস্যা বা মানে হচ্ছে কনফিউশন মনে হয় তাহলে সেটা কমেন্টে জানালে আমি সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।